তাহলে দেখো আজকে আমাদের যে টপিক সেটা হলো জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। অধ্যায় নাম হলো জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু। টিস্যু এবং কোষ এই দুটোর সম্পর্কে কি জানো কিছু? কোষ, জীবকোষ আর টিস্যু। জীব বলতে কি বলো তো? যার জীবন আছে। তো এখানে অণুজীব আছে, আবার কি আছে বলো তো? বড় জীব আছে, তাই না? তো অণুজীবের কথা বাদ দিলাম, যে বড় যেগুলো জীব আছে, ঠিক আছে? এগুলোর মধ্যে আমরা দুই ধরনের জীব পাই। একটা হলো কি বলতো? উদ্ভিদ, আর একটা কী ভাই বলতো? প্রাণী, তাই না? আশেপাশে যে জীবগুলো দেখি আমরা, এগুলো দুই ধরনের, কেউ উদ্ভিদ অথবা কেউ প্রাণী। তাহলে এই যে তাদের কোষ, উদ্ভিদের কোষ এবং প্রাণীর কোষ, ঠিক আছে? তো আমরা এই অধ্যায় আলোচনার বিষয় উদ্ভিদের কোষ সম্পর্কে জানবো, প্রাণীর কোষ সম্পর্কে জানবো। ওকে, দেন পরের টপিকটা কি বলতো? টিস্যু। টিস্যু কাকে বলা হয় জানো? অনেকবারই বলছি, মনে নেই? টিস্যু হলো যে অনেকগুলা কোষ। কতগুলা কোষ? অনেকগুলা কোষ মিলে টিস্যু গঠিত হয়, এটা ঠিক আছে। তো সংজ্ঞাটা হবে এরকম যে অনেকগুলা আমি তোমাকে স্কুল দিয়েও বলছিলাম, তোমাকে এইটাও বলেছিলাম যে অনেকগুলা কোষ যখন একই জায়গা থেকে উৎপত্তি হয়ে যখন একই ধরনের কাজ করবে তখন তাদেরকে টিস্যু বা কলা বলা হয়, ঠিক আছে? একই কাজ করবে তখন তাকে টিস্যু বা কলা বলা হয়। তাহলে অনেকগুলা কোষ যখন একই জায়গা থেকে উৎপত্তি হয়ে একই ধরনের কাজ করে তখন তাকে টিস্যু বা কলা বলা হয়। যে বিষয়টা এরকম, এই সংজ্ঞা টঙ্গা নাই বই দেওয়া আছে, মনে হয় নাও থাকতে পারে, আছে, টিস্যু আছে। দেখো যেমন এরকম, যে মনে করো যে তোমাদের স্কুল থেকে 9-এর এ ব্যাচের কিছু স্টুডেন্ট এসে কোনো সামাজিক কোনো কাজ করতেছো তোমরা, রাস্তা পরিষ্কার করতেছো। তাহলে আমি গিয়ে তোমাকে জিজ্ঞেস করলি, তাহলে তোমরা কী বলবো? আমরা পুলিশ লাইন্সের ক্লাস 9-এর সায়েন্সের এ ব্যাচের স্টুডেন্ট। তার মানে তোমরা সবাই কি এক জায়গা থেকে আসছো কিনা? একটা শ্রেণী থেকে আসছো, এবং কাজ কী করতেছো? সবাই একই কাজ করতেছো। তাহলে তোমরা কী হয়ে যাবে তখন? টিস্যু। এবং তোমরা যে অনেকগুলো আসতো না ছেলে মেয়ে, তো প্রত্যেকে এক একটা করে কী বলো তো? কোষ। তো অনেকগুলো কোষ আসছো একই জায়গা থেকে একই ধরনের কাজ করতেছো, তখন তোমাদেরকে সামষ্টিকভাবে কী বলা হবে? টিস্যু বলা হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো আগের শ্রেণীতে তোমরা জীবকোষ সম্পর্কে ধারণা পেয়েছিলে, হয়তো মনে নেই এখন। সেই সব ধারণার উপর ভিত্তি করে তোমরা এই অধ্যায়ে জীবকোষ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। সাধারণ অণুবীক্ষণিক যন্ত্রে দেখা একটি জীবকোষ আর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা ওই একই জীবকোষের গঠন কি একই রকম হয়? দেখো, ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র যেগুলো আছে, এগুলো কিন্তু দুই ধরনের। একটা কিছু আছে আলোক অণুবীক্ষণ যন্ত্র বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্র, আর কিছু আছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। সব থেকে ভালো পাওয়ার কোনটার বেশি বলো তো? ইলেকট্রন। যেমন ভাইরাস কিন্তু এই সাধারণটা দিয়ে দেখা যায় না, এটাতে দেখতে হয়, ঠিক আছে? তো দেখা যায় ভাইরাস খুবই ক্ষুদ্র, তো দেখা যায় শক্তিশালী জিনিস এবং ক্ষুদ্র জিনিস দেখার জন্য ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্র প্রয়োজন হয়। তো দুইটা দেখি একরকম দেখা যাবে? অবশ্যই না, একটা উন্নত একটা হলো অনুন্নত। অবশ্যই উন্নত দিয়ে ভালো দেখা যাবে। এর উত্তর তোমরা এই অর্ধে শেষে খুঁজি পাবে। ওকে, তো এখানে অনেক কিছু আমরা পড়তে পারবো, এগুলা ঠিক আছে? এগুলো এখন না বললাম, আমরা পড়ি, দেখি কী কী পড়তে হবে। 2.1 প্রথম টপিকটা হলো জীবকোষ। একটু আগে পড়ে আসলাম, জীবকোষ হলে জীবের কোষ, সেটা হতে পারে উদ্ভিদ, হতে পারে প্রাণী। তাহলে আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে জীবকোষ হচ্ছে জীবদেহের একক। ভালো করে যদি বলি, জীবদেহ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। তাহলে কি জীবকোষ হলো জীবদেহের গঠন, জীবদেহের গঠন ও কার্যকরী এককে তো কোষ বলে। কার্যকরী বা কাজের একক, গঠন কার্যকরী একক। ওকে, জীবদেহের গঠন এবং কার্যকরী এককে কি বলা হয়? কোষ বলা হয়। এই জীবকোষ কি? কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একক হিসাবে বর্ণনা করেছেন। এটুকু বললে হবে, জীবদেহের গঠন এবং ক্রিয়াকলাপের এককে কোষ বলা হয়। লোই এবং সিকেভিস তিনি 1969 খ্রিস্টাব্দে বা সালে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত, অর্থাৎ কোষগুলো যে আবৃত থাকে প্লাজমা মেমব্রেন, এটা কি মেমব্রেন বলো তো? বৈষম্য ভেদ্য। বৈষম্য ভেদ্য মানে কি? কাউকে যেতে দেয়, কাউকে যেতে দেয় না, বৈষম্য করে। তোমরা ক্লাস 8-এ পড়ছিলা পর্দা কত প্রকারের,
তিন প্রকার, যে অভেদ্য, ভেদ্য, অর্ধভেদ্য। সেই অর্ধভেদ্যটা এটা হলো বৈষম্য ভেদ্য, ঠিক আছে। জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কি বলা হয়? কোষ বলা। তাহলে এটাও একটা সংজ্ঞা। তো জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই কি করতে পারে? নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, বংশ বিস্তার করতে পারে। আমরা দেখছি না মাইটোসিস প্রক্রিয়া, একটা থেকে কয়টা হয়? দুইটা হয়, দেখছি না? তাহলে এই যে বংশবৃদ্ধি করতেছে একটা থেকে দুইটা, যারা করতে পারে তারাই কি বলতো? কোষ। বুঝতে পারছো? তাহলে কোষ কারা? জীবের গঠন এবং কার্যকরী একক কোষ বলা হয়। আবার বলতে পারো এখানে যে জীবজ ক্রিয়াকলাপের গঠন এবং কাজের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাদেরকে কোষ বলা হয়। তো সংখ্যাটা আরো বড় সুন্দর হলো, এটা দিতে পারো। জীবদের গঠন এবং কাজের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম বা করতে পারে তাদেরকে কোষ বলা হয়। ওকে, তার সংজ্ঞাটা এইভাবে করতে পারো। জীবের ক্রিয়াকলাপের একক, গঠন এবং ক্রিয়াকলাপের একক, ঠিক আছে, গঠন ও ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাদেরকে কোষ বলে। এইটা মনে রাখতে পারো। তাহলে তুমি কি করলা? লুইস সিকিভিস এবং আরও যে অন্যান্য বিজ্ঞানীরা যে সংজ্ঞা দিয়ে সবগুলো মিলে একটা সংজ্ঞা বানাইলা, ঠিক আছে? আর সুন্দর হলো না? তবে একটা সংজ্ঞা দিলেই হয়, তুমি কম্বাইন করে দিলে আরও বেশি ভালো, এককভাবে দিলে সেটা হবে। কোষের প্রকারভেদ। তো এমনি তো নর্মালি আমরা জানি যে কোষ বিভিন্নভাবে হয়, আমরা এর আগে পড়ছি। কিছু কোষ আছে আদিকোষী, কিছু আছে প্রকৃতকোষী, পড়ছি না? তো আমরা দেখব সকল জীব কোষ একরকম নয়। উন্নত জীবদের কোষ একরকম, অনুন্নত জীবদের একই রকম, অন্যরকম। এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে তেমনি আকৃতি ও কাজের পার্থক্য আছে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের? দুই ধরনের। কিসের ভিত্তিতে? নিউক্লিয়াস। কোষের একটা গুরুত্বপূর্ণ সেন্ট্রাল পার্ট কি বলতো? নিউক্লিয়াস। পড়ছি না আমরা? নিউক্লিয়াস একটু দেখে আসলাম না আগের ক্লাসে, যে মাঝে যেটা থাকে নিউক্লিয়াসের বিভাজন করলাম, ক্যারিওকাইনেসিস। তো নিউক্লিয়াস, তো এর গঠনের উপর ভিত্তি করে দুই ভাগ করি, একটা হলো আদি কোষ, একটা হলো প্রতীক কোষ, ঠিক আছে? একটা আদি কোষ, একটা হলো প্রকৃত কোষ। আদি কোষটা হলো অনুন্নত কোষ আর এটা হলো উন্নত কোষ। অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিয়াসটা ভালো গঠিত হয় না, নিউক্লিয়াস ভালো গঠিত হয় না, তাদেরকে বলা আদি কোষ। যাদের ভালো গঠিত হয়, উন্নত, তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। ওকে, তো এখানে দেখো আদি কোষ যারা, এখানে হলো প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, ঠিক আছে? প্রোক্যারিওটিক সেল। এইগুলার আগে আরেক ধরনের সেল হয় নিউক্লিয়াস গঠন, সেটা হলো অ্যাক্যারিওটিক সেল। কি বলা হয়? অ্যাক্রিটিক। অ্যা ড্যানি কম্বোইটা। জি ঠিক কোষ। অর্থাৎ এটা কেন এর মধ্যে, এটা কি এটা কোনো কোষ? এটা অকোষীয়। কি বলতো? অবশ্যই ড্যানি কেন এটা? এই যে আমরা কোষ নিয়ে আলোচনা করতেছি, এটা তো কোষ না, এই জন্য দেয়নি। ও, বুঝতে পারছো? এটা দেখা যায় কার মধ্যে? ভাইরাসের মধ্যে। কার মধ্যে দেখা যায়? ভাইরাস হলো অকোষীয়। ওকে, তাহলে এখন দেখো, তাহলে প্রোক্যারিওটিক বা প্রাককেন্দ্রিক বা আদি কোষ, যেটা অনুন্নত নিম্ন শ্রেণীর জীবের মধ্যে থাকে, যেমন ব্যাকটেরিয়া। তার মধ্যে থাকে ব্যাকটেরিয়া। তাহলে আগেরটা ছিল ভাইরাস, এটা হলো কার মধ্যে? ব্যাকটেরিয়াতে থাকে। ওকে, তাহলে কি এ ধরনের কোষে কোনো সুগঠিত কি নাই? নিউক্লিয়াস থাকে, অর্থাৎ নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। নর্মালি আমরা একটু পরে দেখবো নিউক্লিয়াস কিভাবে গঠিত থাকে। নিউক্লিয়াসের চারপাশে মেমব্রেন থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন। তা নিউক্লিয়ার মেমব্রেন অনেক ছিদ্র থাকে, নিউক্লিয়ার ছিদ্র, মাঝে নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, ডিএনএ আর মানে ক্রোমাটিন তন্ত্রের মধ্যে ডিএনএ আর থাকে। এগুলা সবগুলা মিলে হয় কি? নিউক্লিয়াস, ঠিক আছে? আমরা দেখছি না নিউক্লিয়াস কি থাকে। তো যদি এই সবগুলো যখন থাকবে না, এরকম একটা কাঠামো থাকবে না, গোল কাঠামো থাকবে না, তাদেরকে বলা হয় আদি কোষ। অর্থাৎ নিউক্লিয়াস গঠিত হয় না ঠিকভাবে, ঠিক আছে? এর জন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। এসব কোষে নিউক্লিয়াসে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। মেইনলি নিউক্লিয়াস কেমন থাকে বলো তো? একটা কোষ, এটা কোষের ভেতরে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে এরকম, তারা জানো তো এটা নাকি? এই যে বাইরে যে লাল, এটা কিন্তু কি পর্দা? এটা কি পর্দা? এটা হলো পর্দা। পর্দার মাঝে মাঝে ওখানে আবার ছিদ্র থাকে। তো এই যে পর্দাটা, এটা হলো প্রকৃত কোষে থাকে এরকম পর্দা থাকে। মাঝে কি থাকবে? নিউক্লিওলাস, আর একে কি থাকে? ঘিরে ক্রোমাটিন তন্তু, তাই না? এটা হলো নিউক্লিয়াস। আর এখানে কিছু থাকবে
তরল পদার্থ থাকবে তাকে আমরা নিউক্লিওপ্লাজম বলি। নিউক্লিয়াস। তো যারা অপ্রকৃত নিউক্লিয়াস যেটা পড়তেছি আমরা, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের এই যে এটা থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। এতে করে কি হয়, এই নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস বা যে ক্রোমাটিন তন্তু যেগুলো আছে, এগুলো কি থাকে, সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বুঝতে পারছো? এদেরকে বলা হয় আদিকোষী। কি বলা হয়? আদিকোষ। তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে কি থাকবে, ছড়ানো থাকবে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। এই গুরুত্বপূর্ণ অঙ্গাণু এটাগুলো কি সাইটোপ্লাজমের অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা থাকে না। এবং কি থাকে, শুধুমাত্র রাইবোজোম থাকে। এটা মনে রাখবা, একটি মাত্র অঙ্গাণু যেটা কোষে থাকতেই হয় সেটা কি বলতো, রাইবোজোম। সকল কোষেই থাকে রাইবোজোম। কারণ হলো রাইবোজোম প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। বুঝতে পারছো? তখন জীব একটা কোষ সকল কাজ করে থাকে প্রোটিনের মাধ্যমে। তো প্রোটিন তো তৈরি করতে হবে, সেটার জন্য রাইবোজোম থাকে। রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি? সেখানে প্রোটিন তৈরি হয়। মনে রাখবা। বই জানো নাই কেন বলো তো? এগুলো বলতেছি, এগুলো লিখে নিবা, টুকা নিবা। ক্লাস দেখবো না আমি, নোট দেখবো, পত্রটা তুলে না, দেখবো না আমি যে তুলছো কিনা। দেখো, ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। কি থাকবে? আমরা জানি ক্রোমোজোমে কি থাকে, ডিএনএ, আরএনএ থাকে, এগুলো থাকে। তো এখানে শুধু কি থাকবে, ডিএনএ। নীলাভ সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া এ ধরনের কোষে পাওয়া যায়। যেটা একটু আগে বললাম, কোথায় পাওয়া যাবে আদিকোষ, কোথায় পাওয়া যায়? নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া। উদাহরণ মনে রাখতে হবে, নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়াতে আমাদের আদিকোষ দেখা যায়। ওকে, এখন হলো প্রকৃত কোষ। কি কোষ? প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, নামগুলো মুখস্থ করতে হবে। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক। কেন্দ্রিক মানে নিউক্লিয়াস। কেন্দ্রিক মানে কি? কেন্দ্রিকা। কোষের কেন্দ্রিকা বলা হয় নিউক্লিয়াসকে। সুকেন্দ্রিক মানে কি? সুগঠিত, ভালো। বুঝছো? নিউক্লিয়াসটা ভালো। একটা ছিল প্রোক্যারিওটিক মানে প্রোকেন্দ্রিক মানে প্রাককেন্দ্রিক মানে আদি কাঠামো, পুরাতন কাঠামো, সূচনা কাঠামো। এগুলো তো সবসময় কি নর্মালি হয়, তাই না? এইটাই। এখানে কি বলা হয়েছে, এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত। কি বলো, কি বলছি? হ্যাঁ, নিউক্লিয়াস হলো কি হবে, সুগঠিত। অর্থাৎ নিউক্লিয়াসে যা যা থাকে সবই থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, সব কিছু থাকবে। অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত বা আবৃত থাকে বা সুগঠিত থাকে, সুসংগঠিত থাকে। এসব কোষে রাইবোজোম সহ, রাইবোজোম তো সবার মধ্যেই থাকবে, কমন উপাদান। রাইবোজোম কি বলো তো, সাইটোপ্লাজমের অঙ্গাণু, এটা তো থাকেই। তো এখানে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। যেমন ওখানে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এগুলো ছিল না, এটার মধ্যে এগুলো সবই থাকবে। ক্রোমোজোমে ডিএনএ, আরএনএ, ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। ওখানে শুধু কি ছিল, ডিএনএ। আর এখানে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদানও থাকে। অধিকাংশ জীবকোষে এ ধরনের হয়। ওকে, ঠিক আছে। তাহলে পরীক্ষা আসবে যে প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে পার্থক্য লেখো। পারবা না? তা লিখতে হবে যে প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত, অপ্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত না। এখানে কোষঝিল্লি আছে, এখানে কোষঝিল্লি নাই। এখানে রাইবোজোম আছে, মানে এখানে রাইবোজোম সহ অন্যান্য অঙ্গাণু আছে, এখানে শুধুমাত্র রাইবোজোম আছে। এটা পাওয়া যায় ব্যাকটেরিয়াতে, আর নীলাভ সবুজ শৈবালে এটা সকল ধরনের উন্নত জীবে পাওয়া যায়। এভাবে বলে দিলাম। পারবা না লিখতে? মুখস্থ করতে হবে, একবার পড়লেই তো হয়ে যায়। এটা বাসার কাজ। তাহলে এটা বাসার কাজ যে আদি কোষ ভার্সেস প্রকৃত কোষ। আদি কোষ লিখে দিবা, লিখে দিবা, ভার্সেস প্রকৃত কোষ লিখে নাও। আদি কোষ ভার্সেস প্রকৃত কোষ মানে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লেখো। শখ করে লিখবা। কি করে? শখ করে, যে কটা পারো। আমি আবার ধরবো, পরে আর লিখে নিয়ে আসবা, আবার ধরবো। তো গাড়ি দেখে লেখলা কেন? গাড়ি দেখেও সাহায্য নিতে পারো, বাট মুখস্থ লাগবে। ঠিক আছে, এখানে নিজে দেখলা, গাড়ি দেখলা, দেন সাহায্য নিয়ে লিখলা কম্বাইন করে। বুঝছো? কিন্তু আমি ধরবো, মনে জানতে হবে। দেখো, কাজের ভিত্তিতে তাহলে আমরা দেখলাম নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় প্রকারে? দুই প্রকার। একটা হলো আদি কোষ, একটা হলো কি কোষ বলো তো?
হ্যাঁ, তাহলে কাজের ভিত্তিতে দেখলাম, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দেখলাম দুই প্রকার, একটা হলো আদিকোষ, একটা হলো প্রকৃতি কোষ। হ্যাঁ। তো এখন আমরা কি তাদের বলতো, আদিকোষ, প্রকৃত কোষ দুই প্রকার স্যার। এখন আমরা দেখবো কি বলতো দেহকোষ, জননকোষ, কাজের ভিত্তিতে, একটা হলো দেহকোষ, একটা হলো জননকোষ। ওকে, আগে গঠন করা উচিত ছিল, তাহলে গঠন করবো এখানে। দেখো, দেহকোষ বা সোমাটিক সেল, দেহকোষ বা মানে কি, অর্থাৎ আমাদের দেহ গঠন করে যে কোষটা, ঠিক আছে, আমরা যে পদ্ধতিতে হ্যাঁ। বিভাজন হয়, হ্যাঁ, আমাদের দেহের গঠন যে কোষগুলো করে, মানে আমাদের পুরো দেহের বডিতে যে কোষগুলো আছে সেগুলো বলা হয় দেহকোষ। বহুকোষী জীবদেহের গঠনে এইসব কোষ অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়, এভাবে দেহের বৃদ্ধি ঘটে। যেমন জাইগোট থেকে বৃদ্ধি হয়ে আমাদের পুরো দেহ হয়েছে না, এগুলো সবই কি দেহকোষ। বিভিন্ন তন্ত্র অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়, ঠিক আছে, ওকে। আরেকটা হলো জনন কোষ, আমরা তো জানি এটা জনন কোষ কোনগুলো, তাই না? জনন কোষ হলো কি শুক্রাণু এবং ডিম্বাণু, জনন মাতৃকোষ থেকে তৈরি হয়। জনন কোষ কি বলতো, শুক্রাণু এবং ডিম্বাণু। যৌন প্রজনন বা যৌনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। উৎপন্ন হয়। মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ বিভাজন ঘটে। কিসের বলতো, মিয়োসিস। জনন মাতৃকোষ, অর্থাৎ যেই কোষ থেকে জনন কোষগুলো তৈরি হয়, জনন মাতৃকোষ বিভাজন ঘটে কি পদ্ধতিতে, মিয়োসিস পদ্ধতিতে। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হয়, মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা মনে আছে এগুলা? মিয়োসিস কোষ বিভাজনের ফলে যে কোষগুলো হয় সেখানে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যায়, ডিপ্লয়েড থেকে হ্যাঁ, এগুলা কি শুক্রাণু এবং ডিম্বাণু। আর মাইটোসিসে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। দেখো, পুং এবং স্ত্রী জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের সূচনা করে, যেটাকে আমরা কি বলি, জাইগোট। জাইগোট হয়, জাইগোট থেকে নতুন জীবের সূচনা হয়। তাহলে পুং এবং স্ত্রী জনন কোষ মিলিত ফলে সৃষ্ট এই প্রথম কোষটির নাম কি বলতো, জাইগোট। এটা কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? ডিপ্লয়েড, ডিপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড। এই যে শুক্রাণু আর ডিম্বাণু কি ছিল, হ্যাপ্লয়েড। এটা দুইটা একত্রে যুক্ত হয়ে কি তৈরি হলো, 2n হলো, আবার এটা হলো ডিপ্লয়েড, দেহকোষ হলো ডিপ্লয়েড। মনে আছে, মনে নাই? আচ্ছা, জাইগোট বারবার বিভাজনের ফলে আমাদের দেহ গঠন করে, তাই না? তাহলে এটুকু বুঝতে পারছো? তাহলে এখানে আমরা দেখলাম কোষ কাকে বলা হয়, জীবদেহের গঠন এবং কার্যকরী একক, ঠিক আছে, যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজে নিজে বিভাজিত হতে পারে, ওকে। তারপরে দেখলাম টিস্যু কাকে বলা হয়, এখানে পড়ি নেই, তারপরে আমি বললাম যে একগোষ্ঠ কোষ যখন একই জায়গাতে উৎপত্তি হয়ে একই ধরনের কাজ করবে তখন তাদেরকে টিস্যু বা কলা বলা হয়। তারপরে এলো কোষের প্রকারভেদ আসলাম। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হলো আদিকোষ, একটা হলো প্রকৃত কোষ। আরও এক ধরনের কোষ আছে যেটা হলো অকোষীয় বা অ্যাক্যারিওটিক সেল, অর্থাৎ সেখানে নিউক্লিয়াস মানে সেটা হলো অকোষীয়, কোষের মধ্যে পড়ে না। সেখানে যেটা আমরা নিউক্লিয়াসের গঠনের উপরে কোষ দুই প্রকার, একটা হলো আদিকোষী, একটা হলো প্রকৃতিশ। আদিকোষী বলতে এটা অনন্বিত, অর্থাৎ এখানে নিউক্লিয়াসটা সুগঠিত হবে না, যার মানে এখানে নিউক্লিয়ার পর্দা থাকবে না, ঠিক আছে। নিউক্লিয়াসের ভেতরে যে থাকে ক্রোমাটিন তন্ত্রগুলো, এগুলো সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকবে, ওকে। এখানে শুধুমাত্র রাইবোজোম থাকবে, অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে না। শেষ। এরপরে হলো কি বলতো, প্রকৃত কোষ। প্রকৃত কোষে সব কিছু থাকবে, নিউক্লিয়াস সুগঠিত থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, এবং সাইটোপ্লাজমের যত অঙ্গাণু আছে সবগুলোই থাকবে। শেষ। তারপরে দেখলাম আমরা কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে দেখলাম দুই ধরনের, কেউ আছে দেহকোষ, কেউ আছে জননকোষ। দেহকোষ বলতে আমাদের দেহ গঠন হয় যে কোষগুলো দিয়ে, তাকে বলা হয় দেহকোষ, ঠিক আছে। এগুলো মাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয়ে সংখ্যাবৃদ্ধি করতে পারে। আরেকটা আছে কি জনন কোষ বা জনন কোষ। এগুলো দুই ধরনের, একটা হলো শুক্রাণু, একটা হলো ডিম্বাণু। এগুলো জনন মাতৃকোষ থেকে তৈরি হয়ে থাকে। এগুলো সবাই কি বলতো, হ্যাপ্লয়েড, সবাই হ্যাপ্লয়েড। এগুলো আবার মিলিত হয়ে কি তৈরি করে, জাইগোট তৈরি করে। হ্যাঁ, ডিপ্লয়েড তৈরি করে জাইগোট। জাইগোট বারবার বিভাজন হওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করে। এইটুকু ছিল পড়া, সহজ না কঠিন? হ্যাঁ, এখন একটা তোমাদের পড়া দিলাম, সেটা হলো অপত্য কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, পারবা। তো এখন আমরা কোষের গঠন জানব। কোষ আসলে দেখতে কেমন, কোষ আসলে দেখতে কেমন, বা কোষের মধ্যে আসলে কী কী থাকে, একদম মুখস্থ লাগবে। দেখো, উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী সকলে কি বলতো প্রকৃত কোষ। প্রতিটি কোষ কতগুলো অঙ্গাণু দিয়ে বা নিয়ে তৈরি হয়। সেখানে দেখো, এ সকল অঙ্গাণুর অধিকাংশ কি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকলেও কিছু অঙ্গাণু আছে যা কেবলমাত্র
উদ্ভিদে অথবা প্রাণীর মধ্যে থাকে। অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রায় সব সেম একই, তবে কিছু কিছু অঙ্গাণু আছে যা উদ্ভিদ কোষে আছে প্রাণীতে নয়, আবার কিছু আছে প্রাণীতে আছে উদ্ভিদে নয়। তাহলে এখানে দেখো দুইটা কোষে দেওয়া আছে, কোষ দুইটা আলাদা রকমের। দেখো এটা হলো প্রাণী, এটা কি উদ্ভিদ কোষ, এটা হলো প্রাণী কোষ। ওকে, তো এখানে দেখো যে উদ্ভিদ কোষের গঠনটা কি কি, একটা আদর্শ উদ্ভিদ কোষ আর কি গঠন। তো প্রথমে দেখো এদের কোষের মাঝখানে একটা গহ্বর থাকে, কি থাকে কোষ গহ্বর। দেখো একটা কি ডিগ্রি মতো না, পুকুরের মতো না, এটাকে বলা হয় কোষ গহ্বর। কি বলা হয়? কোষ গহ্বর বলা হয়, ঠিক আছে। ওকে, দেন এই কোষ গহ্বর এটা, আর এই যে বাইরে একটা প্লাস্টিক আছে না, খাস কাটা দেখতেছো না, কোষ প্রাচীর, ওটা আন্তঃপ্রাচীর, এটা হলো আন্তঃপ্রাচীর কোষ প্রাচীর। কি বলো তো এটা কি? এটা হলো কঠিন বা সেলুলোজ নির্মিত, কি নির্মিত? সেলুলোজ। সাথে আরো অনেক কিছু যুক্তি হতে পারে, সেলুলোজ, সেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন যুক্ত হতে পারে। ছবির আমরা দেখব, ওটা তো কোষ প্রাচীর, স্যার। হ্যাঁ, সেলুলোজ, কোষ প্রাচীর। লিগনিন, পেকটিন, হ্যাঁ, হেমিসেলুলোজ, এগুলো দিয়ে তৈরি হয়। তো এগুলো হলো জড় পদার্থ হয়, ওটা তো ঠিক আছে? রাসায়নিক গঠন আর কি, ওটা রাসায়নিক গঠন। তো এটা হলো বাইরেটা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে দ্বিস্তর বিশিষ্ট একটা পর্দা আছে, নরম নমনীয়, কোষ ঝিল্লি, যাকে বলা হয় কোষ ঝিল্লি। কি বলা হবে? প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। দেন এই কোষ ঝিল্লি দ্বারা ঘেরা ভেতরের পুরোটুকু আমরা বলবো প্রোটোপ্লাজম। কি বলা হয়? হ্যাঁ, ভেতরের জায়গা পুরোটুকু বলা হয় প্রোটোপ্লাজম। এবং এই প্রোটোপ্লাজম, তাহলে কি বললাম, এই যে কোষ ঝিল্লি দ্বারা ঘেরা জায়গাটুকু কি বলি আমরা? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে দুইটা অংশে ভাগ করা হয়। কয়টা অংশে? দুইটা অংশে। এই দেখো এই যে মাঝের একটা গোল অংশ আছে না, এটা কি বলা হয়? নিউক্লিয়াস না? হ্যাঁ। নিউক্লিয়াস দেখলাম। তো একটা হলো নিউক্লিয়াস, আর বাকি যা আছে কোষের ভিতরে সবগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। বুঝতে পারছো? তো মাঝের এই যে সাইডের গোলটাকে বলা হয় নিউক্লিয়াস, আর বাকি যা আছে সব হলো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কি থাকে? সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে। কি থাকে? ছোট ছোট অঙ্গাণু থাকবে, এগুলো আমরা দেখবো। এখন এখানে দেখো, তাহলে এই যে এটা হলো নিউক্লিয়াস, এগুলার ব্যাখ্যাগুলো স্যার বড় বড় করে দিয়া অতটা বড় করছে। হ্যাঁ, ব্যাখ্যা দিতে হবে। এটা হলো কি বলতো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে আমরা জানি কি আছে? এটা নিউক্লিয়ার মেমব্রেন আছে, ক্রোমাটিন তন্তু আছে, যেটা বলে আসলে প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। নিউক্লিয়ার রন্ধ্র আছে, তারপরে এই যে ছিদ্রগুলো নিউক্লিয়ার রন্ধ্র, তারপরে এই যে দেখো সুতার মধ্যে এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু, আর মাঝে যেটা এটা হলো কি বলা হয়? নিউক্লিওলাস। আর এখানে যে তরলটা আছে এদেরকে বলা হয় নিউক্লিওপ্লাজম। বুঝতে পারছো? ওকে, তাহলে এগুলো হলো, এগুলো নিয়ে হলো কি বলতো? নিউক্লিয়াস গঠিত। হ্যাঁ। বাকি দেখো বিভিন্ন অঙ্গাণু আছে এখানে। ক্লোরোপ্লাস্ট, এই যে বাইরে মেমব্রেনটা হলো প্লাজমা মেমব্রেন। তারপরে কি, এই যে ভেতরের উপাদানগুলোকে এগুলো সাইটোপ্লাজম ধাত্র বলা হয়, এগুলো তেমন বিষয় না, তরল উপাদানগুলো। এখন দেখো এই যে এখানে দেখো এই যে দেখা যাচ্ছে অনেকটা জালের মতো, এই যে এরকম তৈরি হয়েছে, এদেরকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলা হয়? হ্যাঁ, এটা আবার দুই ধরনের, জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। কেউ আছে মসৃণ, কেউ আছে অমসৃণ। যে এখানে দেখো এর গায়ে কিছু কি আছে? নাই। গায়ে কিছু আছে? ভালো একটা ফিগার আনা দরকার ছিল, তাই? এর গায়ে কিছু দেখা যায় না, এটাকে বলে মসৃণ। আবার কিছু আছে অমসৃণ। কি আছে? এটা তো অমসৃণে দিছে, দুটো এক জায়গায় দিছে। শোনো আর একটা কি, এই যে আমি ফিগারটা আর্ট করি, মনে করো এরকমই আছে, ঠিক আছে? তো কিছু আছে এরকম নর্মাল, আবার এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কিছু আছে কি বলতো, এদের এই যে বাইরে এগুলা এভাবে কিছু লেগে থাকে, এগুলা কি বলতো? অমসৃণ। একটা জিনিস আর পরে আসলাম না, সব কোষেই থাকে একটা অঙ্গাণু, কি বলতো? রাইবোজোম। রাইবোজোম। এর গায়ে এভাবে রাইবোজোম লেগে থাকে। তো যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এভাবে রাইবোজোম লেগে থাকবে তাদেরকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলা হয়? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে তো ওইটা দেওয়া আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মিশ্রণ এন্ডোপ্লাজমিক। এই যে দুটো আগে দিতে দেওয়া আছে, ওইখানে একটাকে বুঝাচ্ছে উপরে অংশ নিচে অংশ। তো আমরা যখন আর্ট করব তখন আমরা দুইটা দিব। কয়টা দিব? দুইটা আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেব, একটার মধ্যে আবার দেব এরকম, দেব একটা দেব এরকম। বুঝতে পারছো? এখানে তো দেওয়া নেই স্যার, এটা দিলেই তোমরা দিবা, সমস্যা আছে? এই একটা অংশের মধ্যে একটা অংশ দেখাচ্ছে রাফ, একটার মধ্যে আছে মসৃণ। দেখো তাহলে একটা হলো মসৃণ, একটা হলো অমসৃণ। অমসৃণ মানে সেখানে কি আছে? রাইবোজোম লেগে আছে। বুঝতে পারছো? হ্যাঁ। রাইবোজোম এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লেগে থাকে। আবার কি থাকে বলো তো? এই সাইটোপ্লাজমের মধ্যেও এভাবে থাকে, বেঁচে থাকে, অণু হিসাবে, একক হিসাবেও থাকে। ঠিক আছে? মনে থাকবে?
ওকে, তারপরে কি বলো তো, এগুলো তো বললাম, নিউক্লিয়াসের উপাদানগুলো বললাম। তারপরে দেখো এই যে কোষের থেকে এক কোষের সাথে আর এক কোষের যে ফাঁকা জায়গা, এদেরকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা। এটা বুঝতেছো না, এটা পরে আমি আট করে দেখাবো। মনে করো এরকম কোষ আছে, এই যে এরকম কোষ আছে মনে করো অনেকগুলো। কি হলো এটা? তো এরকম থাকে না নর্মালি। হুম, ওটাই কোষ হ্যাঁ। হচ্ছে। এই যে দেখো আমি তাহলে অনেকগুলো কোষ এক জায়গায় দিচ্ছি না, এই যে মাঝে দেখো ফাঁকা জায়গা হয়েছে কিনা বলো তো, এই যেগুলো কি ফাঁকা জায়গা না? আন্তঃপ্রাথমিক ভাগ আছে এগুলা। হ্যাঁ, তো এটা বলা হয়েছে আর কি যে আন্তঃকোষীয় ফাঁকা থাক, বুঝছো? এরকম থাকে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। তারপরে কি গোলগি গোলজি বস্তু। বস্তু, গোলগি বডি বা গোলজি বস্তু, এই যে এরকম থাকে। এটা আমি ভালো ফিগার পরে দেখাবো না তোমাদেরকে, এরকম থাকে, এরকম দিলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে দিতে হবে, কিছু একটা ভেসিকল আছে, এভাবে দিলে হবে। ফিগার দেখে ভালো করে আটকে শিখবে, ঠিক আছে? এটা হলো গোলগি বস্তু। ওকে, আবার আছে কিছু মাইটোকন্ড্রিয়া। কি আছে বলো তো? মাইটোকন্ড্রিয়া। এই যে ভেতরে একটা আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া তো থাকবেই। মাইটোকন্ড্রিয়া, একটা মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক আছে? ভেতরে থাকবে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। কি বলা হয়? কারণ এখানে শক্তি উৎপন্ন হয়। কি শক্তি উৎপন্ন হয়? মানে এটিপি তৈরি হয়। আমরা একটু দেখবো এটিপি কি, সেগুলো জানবো এর পরের অধ্যায়টা আমি তখন পড়বো, তখন দেখবো। আবার আছে কিছু ক্লোরোপ্লাস্ট, মানে প্লাস্টিক। কি আছে? ওই যে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, যেটা ক্লোরোপ্লাস্টের মাধ্যমে। তো এরকম আরও বিভিন্ন ধরনের প্লাস্টিক আছে, ঠিক আছে? আমরা একটু পরে দেখবো। আর কিছু আছে কি লাইসোসোম। কি আছে? এই যে এখানে ক্ষুদ্র গোলাকার একটা জিনিস আছে, এটাকে বলা হয় লাইসোসোম। কি বলা হয়? এটা কি করে? জীবাণু বহন করে। কি করে? কোষের ভেতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাহলে সেটাকে দক্ষণ মানে ধ্বংস করে আর কি, ভক্ষণ করে। আবার এখানকার যদি কোনো একটা মনে করো অঙ্গাণু কি ড্যামেজ হয়ে যায়, সেটাকেও কি করে? ড্যামেজ হলে তাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে না, তাকেও কি করে? খেয়ে ফেলে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এই যে প্রতিটার নাম, মানে কোষের ভিতরে এগুলো থাকে না? হ্যাঁ, লাইসোসোম থাকে। তো এই যে প্রতিটার নাম কি করতে হবে? একদম মুখস্থ। হ্যাঁ, একদম মুখস্থ। তো প্রথমে কি দেখলাম? এখানে হলো কি কোষ গহ্বর, বাইরে কোষ প্রাচীর ছিল, তারপরে হলো কি প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? তারপরে এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি আছে? নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিন যন্ত্র, নিউক্লিয়ার প্লাজম। তারপরে কি আছে এখানে? এই যে যেগুলো আছে সাইটোপ্লাজম, মসৃণ এন্ডোপ্লাজম, মানে এন্ডোপ্লাজম এরকম দুই ধরনের, একটা হলো মসৃণ, একটা হলো অমসৃণ। ওকে, অন্তঃকোষীয় ফাঁক এটা দরকার নয়। গোলগি বস্তু আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট আছে, রাইবোজোম আছে। লাইসোজোম, আর ঠিক এবার দিবা, এভাবে দিবা ছোটো ছোটো কিছু বলবা, হতো রাইবোজোম। কি বলবা? রাইবোজোম। রাইবোজোম আবার এই যে এন্ডোপ্লাজম রেটিকুলামেও আছে, বুঝতে পারছো? এখন হলো প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি? কিছু পার্থক্য আছে। এটা আমরা গোলভাবে দিব, বাইরে কোষ প্রাচীর থাকবে, কিন্তু এখানে কোনো কি নাই? কোষ প্রাচীর নাই। একই রকম সব কিছু মোটামুটিভাবে, কিন্তু ওখানে দেখো অনেক কোষ গহ্বর আছে, অনেক বড় একটা মাসে, ঠিক আছে? কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও খুবই ছোট ছোট, থাকলেও এই দেখো আমরা কি, আমরা প্রাণী না উদ্ভিদ? আমরা প্রাণী, আমরা উদ্ভিদ। তা আমাদের কোষ গহ্বর নাই, থাকলেও এই ছোট্ট ছোট থাকতে পারে, ঠিক আছে? তো এখানেও দেখো বাইরের যে পর্দা আছে এদেরকে বলা হয় প্লাজমা মেমব্রেন। কি বলা হয়? প্লাজমা মেমব্রেন। ওখানে প্লাজমা মেমব্রেন ছিল, সাথে কি ছিল? হ্যাঁ, কোষ প্রাচীর। কিন্তু এখানে কোনো কোষ প্রাচীর নেই, বাইরের পর্দাটা হলো প্লাজমা মেমব্রেন। ভেতরে কি? ভেতরে হলো প্রোটোপ্লাজম, আগের মতো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আবার দুই ভাগে ভাগ করা হয়, যে মাঝেরটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াস চারপাশে যা আছে সব হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াস আগের মতোই কী কী দ্বারা গঠিত? নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, আগের মতো যা আছে তাই। আর এই যে সাইটোপ্লাজমে কি আছে? সাইটোপ্লাজমে অঙ্গাণু আগের মতোই। দেখো এই যে এখানে কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি মসৃণ, ঠিক আছে?
তারপর মাইটোকন্ড্রিয়া, ওকে, এই যে যেটা পাওয়ার হাউস বলা হয়, শক্তি তৈরি মাইটোকন্ড্রিয়া, করে, লাইসোসোম, গোলগি বডি আগের মতোই, ওকে। তারপর দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি অমসৃণ, এই যেখানে দেখো এর দেখা যাচ্ছে না ভালো করে, এর গায়ে কি আছে বলো তো, রাইবোজোম আছে। আর এই যে লাইসোসোম আছে, সাথে রাইবোজোমও দিবা, কি দিবা, এইখানে এভাবে রাইবোজোম দিবা, এবার ছোটো ছোটো কিছু করে একটা মার্ক করে দিবা রাইবোজোম, ওকে, বুঝতে পারছো? এখন কথা হলো এটা এভাবে আট করতে হবে। এই যে এখানে অনেক কোষে এরকমই থাকে, প্রক্ষেপণ থাকে, কি থাকে, আঙ্গুলের মতো কি থাকে, মানে ওটা হলো স্যার হলো একে বলা হয় মাইক্রোভিলাই, এদেরকে বলা হয় মাইক্রোভিলাই, এটা হলো কোষঝিল্লির ভাগ, হ্যাঁ, মাইক্রোভিলাই বলা হয় থাকে। এটা কই থাকে, প্রাণী কোষে, উদ্ভিদ কোষে আছে নাই, উদ্ভিদ কোষে দেখো এরকম মাইক্রোভিলাই নাই, প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে মাইক্রোভিলাই থাকে। এটা মেইনলি কই থাকে, এটা হলো অন্ত্রের কোষগুলো থাকে, কোথায়, পাকস্থলীর কোষগুলোতে, মানে অন্ত্র পাকস্থলী বলতে ক্ষুদ্রান্ত বীজান্ত্রের কোষগুলোতে থাকে, কারণ ওখানে খাদ্য শোষণের প্রয়োজন হয়, তো এরকম প্রক্ষেপণ তৈরি করে, ওগুলো ফ্লাজেলের মতো খাদ্য শোষণ করে, ঠিক আছে। তো অন্ত্রের কোষগুলোতে এরকম মাইক্রোভিলাই থাকে, ওকে ওকে, সব কোষে কিন্তু থাকে না, ঠিক আছে। তাহলে এগুলো নাম বুঝতে করতে পারবো না, সহজ তো ইজি। তো তোমাদের কাজ হলো এই অবধি পড়া, ডিটেলস পরে যে ক্লাসে পড়বো। তো তোমাদের কাজ হলো যেটা যেখানে এই প্রতিটা মানে ফিগার, চিত্র, এই চিত্রটা মানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের চিত্র লিখে নাও, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের চিত্র, আর হলো প্রকৃত কোষ এবং অপ্রকৃত কোষের মধ্যে পার্থক্য, এই দুটো, ঠিক আছে। হ্যাঁ, পার্থক্য দিব না তো, এটা পরে, তুমি এই যে চিত্র দুটো আট করে নিয়ে আসবে, ঠিক আছে, উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্র আর হলো পার্থক্য। আরও পরে দেবো, পরে দেয় একটু, হ্যাঁ, আর পরে দেয় কোষ প্রাচীরটা বানান, কোষ প্রাচীর দেখো, তাহলে কোষ প্রাচীর যেটা বললাম উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে, কাদের ক্ষেত্রে থাকে, উদ্ভিদ কোষ, বাইরে যে প্রাচীরটা এটা হলো কোষ প্রাচীর। প্রাণী কোষ কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে থাকে হলে প্লাজমা মেমব্রেন, উদ্ভিদ কোষে প্লাজমা মেমব্রেন থাকে, তার বাইরে থাকে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মনে রাখতে হবে, শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে। এটি মৃত, কেমন, যেটা বললাম এটা মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি, অর্থাৎ এটা জীবিত না, মৃত, বুঝো নাই কি বলবো, এটা আর কি মানে এমনি কেমিক্যাল সাবস্টেন্স দ্বারা তৈরি, এটা মৃত কোষ, যেমন চুলের মতো আর কি, বুঝছো, মানে স্নায়ু নাই ওখানে আর কি, যেমন যদি ওটা কিছু আছে আমরা বুঝতে পারবো না, ওটা তো আমাদের তো নাই, তো মনে করো এটা কি আমরা বুঝাই, খোলসের মতো আর কি, এটা শুকনো খোলসের মতো আর কি মৃত কোষ আর কি। যাই হোক, এটি হলো মৃত জড় বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ কি জটিল, কি আছে, এটা খুব জটিল গঠন। এতে কি থাকে এগুলো বুঝতে করতে হবে, সেলুলোজ থাকে, হেমোসেলুলোজ থাকে, লিগনিন, পেকটিন, সোবিরিন থাকে, এগুলো রাসায়নিক উপাদান দ্বারা আমাদের তাহলে সে কোষ প্রাচীর গঠিত, বুঝতে করতে হবে, সেলুলোজ, হেমোসেলুলোজ, লিগনিন, পেকটিন, সোবিরিন, বুঝতে পারছো, একদম মুক্ত। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন এবং লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি, এটা মনে রাখতে হবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কে দ্বারা তৈরি, প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে অনেক। ছত্রাকের কোষ প্রাচীর কিসে নির্মিত, কাইটিন, এবং এটা মেডিকেলেও আসে, মেডিকেলে 5-6 আসছে, ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত, যে এটা হলো কাইটিন নির্মিত, এটা আসে না, এটা মেডিকেলও আসে, আমাদের সময় দেবে স্যার, দেখি দেখো প্রাথমিক কোষ প্রাচীর টি একস্তবিষ্ট, কয় স্তবিষ্ট, কোষ প্রাচীর বিভিন্ন প্রাথমিকটা প্রাথমিক বিশিষ্ট হবে, মানে প্রাথমিকটা মানে কি বুঝেছে, এটা কি আরো আছে, হ্যাঁ, প্রথম যেটা তৈরি হবে, অর্থাৎ কোষ বিভাজন তো হয় না একটার পর একটা, তো তখন এদের মাঝে যে প্রথম যে একটা পর্দা তৈরি হয় এটাকে বলা হয় প্রাথমিক কোষ প্রাচীর, বুঝতে পারছো। তারপরে তার উপরে মনে আরো স্তর দেয়, ঠিক আছে, তার উপরে আরো স্তর হয়, ওকে। তাহলে দেখো প্রাথমিক কোষ প্রাচীরটি কয় স্তর বিশিষ্ট, 1 স্তর বিশিষ্ট। মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ কী করে বলো তো, গৌণ প্রাচীর তৈরি করে, এই যেটা বলতেছি। তো মেইনলি বিষয়টা হলো এরকম, এই যে এটা একটা কি ভেতরে বলো তো, কি যে এটা এটা একটা কি কোষ না,
এটার ভেতরে একটা কি বলো তো, কোষ, উদ্ভিদ কোষ, ঠিক আছে। ও। মাঝে এটা কি, কোষ গহ্বর, নিউক্লিয়াস। কোষ গহ্বর, মাঝে কোষ গহ্বর, নিউক্লিয়াস দেয় না এখানে, কোষ এবং কোষ গহ্বর, ওকে। নিউক্লিয়াস তো সাইডে থাকে এখানে, বুঝলো না, উদ্ভিদ কোষে কোষ গহ্বরই তো বড় থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এরকম অসংখ্য কোষ আছে না, তো এরকম তাহলে এই পাশেও একটা কোষ, মনে করো এই পাশে একটা কোষ আছে, এই পাশেও একটা কোষ আছে, এই কোষ না, এটা কোষ প্রাচীর। কোষ আছে এখানে, মনে করো কোষ আছে না, এবার দিয়ে কোষ কি একটা থাকে শুধু, চারিপাশে কোষ থাকে কিনা, কোষ থাকলে কোষ প্রাচীর আছে না। আচ্ছা, তো এরকম আছে না বরাবর, হ্যাঁ। আবার এই দিক দিয়ে আছে, তাই না? এখন বুঝতে পারছো? হুম। এখন মনে করো ওকে, তাহলে এরকম একটা গঠন, ঠিক আছে। তো এখন মনে করো যে এখানে একটা জিনিস, যে এই যে একটা প্রাচীর দেখতেছি, এটা কিন্তু কার, এই কোষের কিন্তু, তাই না? হ্যাঁ, কোষই তো। এই কোষের প্রাচীর, তো এটা কিন্তু এর প্রথমে তৈরি হয়, কি তৈরি হয়, প্রথমে তৈরি হয় নিজস্ব প্রাচীর না, তো এটাকে বলা হয় প্রাথমিক পর্দা। কি বলা হয়, ও। কি বলা হবে, প্রাথমিক। প্রাথমিক পর্দা, ওকে, ঠিক আছে। ও কোনো না না না, এখানে ওটা বোঝায় না, দাঁড়াও, চিত্র এভাবে দিলেও হতো, দাঁড়াও, এখানে এখানে এটাকে ডাইরেক্ট কোর্স বানাই দিছে, বলো তো, এখানে ডাইরেক্ট এটাই কোর্স দিছে, বুঝছো, এটাই হলো কোর্স। আচ্ছা, তাহলে এইভাবে বুঝাই, ওটা বুঝাইলে ভালো হতো। এটাই হলো কি বলো তো, এটাই হলো কোষ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কোষের এই যে বাইরে যে এটা কি বলো তো, কোষের পর্দা, প্রথম থেকে পর্দাটা তৈরি হয়, বুঝতে পারছো, হ্যাঁ। কোষের পর্দা। আচ্ছা, এই পাশেও কি একটা কি আছে বলো তো, এরকম কোষ আছে কি না, আছে। আছে, তারও একটা কি আছে, পর্দা আছে। হ্যাঁ। এই পাশেও এখানে কোষ আছে, তারও কি আছে, একটা পর্দা আছে, হুম। তাই না? এই পাশে এরকম কি আছে, কোষ আছে, তারও পদ্মা। পর্দা আছে। এই পাশেও একটা কোষ দিলাম, তো সবারই তো কোষটা আছে, তাই না? আচ্ছা, গলি থাকে আছে। এখন এই পর্দা, এখন এই পর্দা হলো, তারপরে কি হবে, এই পর্দার চারপাশে কিছু রাসায়নিক পদার্থ জমা হয়ে কি করবে, আর একটা পর্দা তৈরি করে। দেখো এখানে দুর্বল আর একটা কী করে, এই যে এখানে একটা পর্দা তৈরি করে, ঠিক আছে। ও। তো এই যে তার নির্দিষ্ট যে সাথে যে পর্দা, একে বলা হয় অন্তঃপর্দা। কি বলা হয়, অন্ত। এটা তো লাগবে না, না? হ্যাঁ, কোনটা, এই চিত্রটা। চিত্রটা না, হ্যাঁ নিতে পারো, লাগে, পরীক্ষা আসে। এইটা বের আসবে, হ্যাঁ, এটা তো আসবে না। তাহলে অন্তঃপর্দা, ঠিক আছে। তারপরে দেখো আরও একটু জমা হয়, পরে একটা তৈরি হলো, তাকে বলা হয় মধ্য পর্দা। দেন আরও দেখো, এই যে সেলুলোসের পরে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন। আর নর্মালি যে অন্তঃপর্দা যেটা, এটা শুধুমাত্র কি দ্বারা তৈরি হয়, সেলুলোস নির্মিত। তারপরে দেখো আদার জিনিস যুক্ত হয়ে এই যে এখানে আরও একটা কি করে, পর্দা তৈরি করে শক্ত, এটাকে বলতেছি আমরা বহি পর্দা। কি বলতেছি, বহি পর্দা বলতেছি, বুঝতে পারছো? ওকে, এরকম দেখো, এই যে এই পাশে একটা কোষ আছে, এটা মাঝের যে জায়গা, মধ্যপর্দা। এই যে এটা কি বলা হবে, মধ্যপর্দা। মধ্যপর্দা মানে যে দুইটা কোষের মাঝে যে একটা পর্দা থাকে, বুঝছো? এই কোষের নিজস্ব পর্দা মানে নিজস্ব প্রাচীর, এটা কোষ প্রাচীর, কোষ প্রাচীরের বাইরে এটার বাহির, এটার হলো বাইরের প্রাচীর, এটার বাইরের প্রাচীর, এটা মাঝে একটা কি গ্যাপ আছে না, কোষগুলোর মাঝে একটা গ্যাপ থাকবে না, এদেরকে বলতেছি আমরা কি বলতো, মধ্য পর্দা। বুঝতে পারছো? মধ্যপর্দা মানে কি, কোষের বাইরে থাকে, মাঝে থাকে না, মধ্যপর্দা থাকে কোষের বাইরে থাকে, ঠিক আছে। কোষগুলোর বাইরে থাকে মানে অনেকগুলো কোষের ভেতরে থাকে, বাট একটা কোষের বাইরে থাকে, বুঝতে পারছো? বোঝা গেছে? না বুঝলে বলো। ওকে, এটা হলো মধ্যপর্দা। তো এই যেখানে দেখো গৌণ প্রাচীর, 3টি স্তর, এগুলো নিয়ে মেনলি এই যে সবগুলো মিলে কী তৈরি হয়, গৌণ প্রাচীরের তৈরি হয়। প্রথম প্রাথমিক পর্দার বাইরে আর নতুন পর্দা তৈরি হয়। ওকে, তো এখন দেখো প্রতিটা কোষের ক্ষেত্রে
এই যে মাঝের যে এখন এই গ্যাপটা ফাঁকা জায়গা, তাহলে এই পাশে একটা প্রাচীর আছে, এই পাশে একটা প্রাচীর। এটা হলো এক কোষের প্রাচীর, এটা হলো এক কোষের অন্য কোষের প্রাচীর। হ্যাঁ। দুইটার মাঝে যে একটা ফাঁকা গ্যাপ, এটাকে বলতেছি আমরা মধ্য পর্দা। ওকে, আর এই যে মধ্য পর্দার সাথে যে একটা কি বলতো শক্ত লেয়ার, এদেরকে বলতেছি আমরা গৌণ প্রাচীর। আর কোষের সাথে যে অংশটা তাকে বলতেছি আমরা প্রাথমিক প্রাচীর। বুঝতে পারছো? বোঝা গেছে? হ্যাঁ। ওকে, এখন সহজ কথায় বলি, এটা একটা কোষ, কোষের এটা প্রথম পর্দাকে আমরা প্রাথমিক পর্দা বলবো। দেন এরপরে সাথে আরও যুক্ত হয়ে যুক্ত তৈরি করে আর প্রাচীর উপরে একটা পুরো তৈরি করে আবরণ, তাইকে আমরা কী বলবো বলতো? গৌণ প্রাচীর, তাই না? ও, এটাকে আমরা বলবো গৌণ প্রাচীর। আচ্ছা, আবার এখানে এ পাশে একটা কোষ আছে না আলাদা, এই যে মাঝের জায়গাটাকে বলতেছি আমরা মধ্য পর্দা। ঠিক আছে? ও, বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, মানে এই বরাবরে কি থাকে, এই পাশে তো কোষ আছে, মাঝের পর্দাটাকে বলা হয় মধ্য পর্দা। বুঝতে পারছো? দেখো, এই প্রাচীরের মাঝে মাঝে কি থাকে বলো তো? ছিদ্র থাকে, যাকে কি বলা হয়? কূপ বলা হয় তাকে। মানে কোষ প্রাচীরের মাঝে মাঝে কি থাকে? ছিদ্র থাকে, যাদেরকে কূপ বলা হয়। অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যাতে যোগাযোগ স্থাপন হয়। এই যে একটা কোষ সাথে একটা কোষ অ্যাটাচ আছে না, যুক্ত আছে না, এর সাথে যোগাযোগ করার জন্য মাঝে কি থাকে? কূপ থাকে, এর নালী থাকে। ঠিক আছে? কোষ প্রাচীরের কোষকে দৃঢ়তা প্রদান করে। কোষ প্রাচীর কি করে? কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে। এগুলো কাজগুলো মনে রাখবা। পাশের কোষের সাথে প্লাজমোডেজমেটা বা আনুবক্ষণিক নালী মাধ্যমে যোগাযোগ রাখা, যেটা বললাম যে এরকম একটা নালীর মতো হয়। ঠিক আছে? যাদেরকে বলা হয় প্লাজমোডেজমেটা। এর মাধ্যমে কি করে? যোগাযোগ রক্ষা করে, পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছো? তাহলে এইটুকু এখানে পড়বা। ওকে, এটুকু পড়বা। চিত্রটা আর্ট করতে পারো কোষ প্রাচীরের গঠন, অতটা ইম্পর্টেন্ট না, কোষের গঠনটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই দুটা করবা, এই দুটা ভাষার কাজ সাথে পার্থক্যটা। ঠিক আছে?